বর্মা বাংলাদেশের প্রায় 5 গুণ বড়। বর্মায় বড় জাতীয় দল আছে দুটো, এনএলডি, ইউএসডিপি। এনএলডি তো সূচির দল, জনপ্রিয়, কিন্তু বামারদেরই দল। ইউএসডিপি আর্মির দল, ধরা যাক আমাদের জাতীয় পার্টির মতো, সেইটাও মূলত বামারদেরই দল। ফলে নির্বাচনেও যারা জিতবে ওরাও বামার, সেনাবাহিনীর কোটায় যারা আসবে ওরাও। এইভাবে পার্লামেন্টে যে ব্যবস্থাটা হবে সেটা তো বামার প্রাধান্যপূর্ণ পার্লামেন্টই হবে। 2015 সালে তাই হয়েছে। ফলে বার্মিজ আর্মি যখন রোহিঙ্গাদের এলাকায় হামলা করলো, সূচি নড়াচড়া করতে পারে না, কারণ নড়াচড়া করলেই সে অজনপ্রিয় হয়ে যেত। অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বলছে ওরা যদি ক্ষমতায় যায়, ওদের প্রমিস হলো ওরা এই নাগরিকত্ব আইন বাতিল করবে, রোহিঙ্গাদের জাতির স্বীকৃতি দিবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। বর্মার বামার বুদ্ধিস্টরা হলো শ্রীলঙ্কার বুদ্ধিস্টদের একই ঘরানা। পূর্ণ নাগরিক হলো যারা জাতির অন্তর্ভুক্ত, বার্মিজ জাতির, এবং 1823-24 আগে এখানে বসবাস করেছে। কেন 1823-24 বলতে পারেন? ওই যে 1826 ওরা ঢুকেছে, তার মানে ব্রিটিশ শাসনের আগে যারা যাওয়া আসা করেছে। চায়না কিন্তু বর্মায় খুব প্রভাবশালী। একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ এবং বর্মা প্রতিবেশী হলেও বাংলাদেশের মানুষ বর্মা সম্পর্কে কিছু জানতো না, এখনও খুব একটা জানে না, কিন্তু 2017 আগে ছিল না। বাঙালিদের মনোযোগ হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দিকে। বর্মার মনোযোগ কিন্তু চীনের দিকে। অর্থাৎ দুটো প্রতিবেশী হলেও তারা কিন্তু বিপরীতমুখী, মানে আগ্রহের ক্ষেত্রে। বর্মায় চীনের খুব প্রভাব, এবং চীন একটা কমিউনিস্ট, তখন কমিউনিজম চীনে ছড়াচ্ছে। বর্মায়ও কমিউনিজমের ব্যাপক প্রভাব ছিল। ওই স্বাধীনতার সময় খুবই শক্তিশালী একটা কমিউনিস্ট পার্টি ছিল সেখানে। তো কিন্তু নেউইনরা মূলত যে ক্ষমতা দখল করে, সেই ক্ষমতা দখলের প্রণোদনাটা ছিল আমরা এদেরকে ছাড়বো না, এদেরকে ধরে রাখতে হবে, ফ্রন্টিয়ার আমরা বিচ্ছিন্ন হতে দিব না। ফলে একটা জাতীয়তাবাদী অবস্থান থেকে তারা ক্ষমতা দখল করে। এবং নেউইন, ওই যে বললাম 1945 সালে যে বার্মিজ আর্মির জন্ম হয়, তাতমাদন রয়্যাল আর্ম ফোর্স, তারই দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু জাতীয়তাবাদীদের সাথে পাওয়ার কোশ্চেনে কমিউনিস্টদের সংঘাত বাঁধে, এবং সংঘাতটা মূলত এই অঞ্চলে বাঁধে। যুদ্ধ হতে হতে এই অঞ্চলে কোণঠাসা করে ফেলা হয় কমিউনিস্টদের। এখানে যে একদিন হঠাৎ করে কমিউনিস্টরা তখন কোণঠাসা, তারা তাদের লিডারদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান করে তারা একটা শান গেরিলা দলের জন্ম নেয়। এটা শান স্টেট যেটা দেখালাম। এখন আর ওই শান, বর্মার সবচেয়ে বড় আর্ম ফোর্স হলো শানরা, প্রায় 40-50 হাজার গেরিলার একটা বাহিনী। এরা প্রাক্তন কমিউনিস্ট, কিন্তু এরা যে আইডিওলজি এখন আর কমিউনিস্ট আইডিওলজিতে নেই, এরা মূলত শান জাতীয়তাবাদীতে পরিণত হয়েছে। কমিউনিস্টরা এই গত 2 বছর ধরে আবার অ্যাক্টিভ হলো এই অঞ্চলে, তারিন এলাকা বলে এটাকে। এইখানে একটা ওদের অ্যাক্টিভিটি আবার বাড়ছে। যাই হোক, এটা বললে অনেক আমি আগাতে পারবো না। আমার দ্বিতীয় আর কোনো প্রশ্ন তো নেই। আপনি যে বলেছেন যে বাংলাদেশে যেমন রাখাইনরা এখন আছে, আগে এসেছিল, কিন্তু বাঙালিরাও গিয়েছে, তো মানে মায়ানমার দেশে বাঙালি ডায়াসপোরাদের বর্তমান অবস্থাটা কি আছে? অল্প। চিটাগংয়ের লোকও আছে, অনেক রেঙ্গুনে আছে। তবে ওই যে বললাম দাঙ্গা হয়, আপনারা বার্মিজ মুভি দেখেছেন কেউ? হ্যাঁ, বার্মিজ মুভিতে দেখবেন খুবই তীব্র যুদ্ধের নির্মমতার। বামাররা কিন্তু এরকম। ফলে ওই দাঙ্গায় বাঙালিদের ওরা রেঙ্গুন ছাড়া করে ম্যাসিভ হইতে। কলকাতার লোক কলকাতায়, চট্টগ্রামের লোক চট্টগ্রামে, মানে বাঙালি কম, বাঙালি বিদ্বেষ আছে প্রচণ্ড। একটা জিনিস বলি, মিয়ানমারে বা বর্মায় যাই বলি, দুটো জিনিস খুব পপুলার। একটা হলো ফুটবল খেলা, ফুটবল ক্রেজি পিপল, বিশ্বকাপে একবার খেলেছে কিন্তু বর্মায়। আর হলো অ্যাস্ট্রোলজি, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি খুব বিশ্বাস করে যে কোনো কাজে। বর্মার লেফটেন্যান্ট জেনারেল, 5 স্টার জেনারেল, সেও সব কাজে অ্যাস্ট্রোলজি মেনে চলে। তো বার্মিজ অ্যাস্ট্রোলজাররা বামারদের একটা জিনিস একেবারে মগজে ঢুকিয়ে দিয়েছে, যে মানচিত্রের এদিক থেকে একটা জাতি, তাদের টুপি থাকবে, দাড়ি থাকবে, বাংলায় কথা বলবে, তারা আমাদের দেশটা দখল করে। আমরা শুনে হাসতে পারি, আসলে তো এরকম কোনো প্রোগ্রাম বোধহয় আপনাদের নেই, কিন্তু বর্মায় এটা সবাই বিশ্বাস করে। এবং সেই জন্যে একটা উদাহরণ দিই, কিছুদিন আগে বাংলাদেশের একটা দল চীনের প্রতিনিধি দলের কাছে অনুরোধ করেছে
যে আরাকানে একটা মুসলিম ইন্ডিপেন্ডেন্ট স্টেট করে দেওয়া হোক, দেখেছেন এরকম? ওনারা কি ভেবে বলেছেন আমি জানি না, এটা বর্মায় স্পার্ক করেছে যে দেখো ওই যে আমাদের অ্যাস্ট্রোলজাররা বলে গেছে। মানে এমনিতেই বাংলাদেশ বার্মার সম্পর্ক খারাপ, পরে আমাদের ওই দল বোধহয় আবার একটা রিজয়েন্ডার দিয়েছে, কিন্তু ইতিমধ্যে ঘটনা যা হওয়ার হয়ে গেছে। এইটা বিরাট, তাও বলেছে কাকে? চীনকে। চীন হলো বার্মার প্রধান বন্ধু। মানে পুরো ব্যাপারটাই একটা অপরিণত ব্যাপার হয়েছে। তো যাই হোক, আমি এগোই, পরে অন্য প্রশ্ন শুনবো। বর্মার মানুষ, ধর্ম, ভাষা এগুলোও এই কনফ্লিক্টে আজকের আলোচনায় যুক্ত। বর্মা বাংলাদেশের প্রায় 5 গুণ বড়, প্রচুর রিসোর্স আছে, জনসংখ্যা 5.25 কোটির মতো। ব্রিটিশরা 1931 সালে শেষবারের মতো শুমারি করে, বিশ্বাসযোগ্য শুমারি ছিল সেটা। এখন বার্মায় শুমারি হয় কিন্তু কেউ এটা বিশ্বাস করে। যেমন আরাকানে 31 লাখ লোক ওরা বলছে, রোহিঙ্গাদের গণনা থেকে বাদ দিয়েছে, এবং পুরো বর্মার গণনা নিয়েও প্রচুর প্রশ্ন আছে। কিন্তু গণনা যতটুকু হয়েছে 68% হলো বামা, তার মানে 32% হলো অবামা। বামাররা বৌদ্ধ, অবামাদের ভিতর খ্রিস্টান আছে, মুসলিম আছে। তার মানে বৌদ্ধ এবং বামাররা বৌদ্ধ ইজমকে রাষ্ট্রীয় পরিসরেও দেখতে চায়। আমাদের এখানে যেমন অনেক মুসলিম রাষ্ট্রীয় পরিসরেও ইসলামকে দেখতে চায়। এবং বর্মার বামার বুদ্ধিস্টরা হলো শ্রীলঙ্কার বুদ্ধিস্টদের একই ঘরানা। বৌদ্ধ ধর্মের অনেকগুলো ধারা আছে, প্রত্যেকটা ধারার আলাদা বৈশিষ্ট্য আছে, আমি সেটা গেলাম না। এরা একটু দক্ষিণপন্থী বলতে পারি আমি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে, যারা অপরকে একটু বিদ্বেষের চোখে দেখে। অন্য বৌদ্ধ না, এই দুটো দেশের, শ্রীলঙ্কায়ও তাই। তো এই বৌদ্ধ ধর্ম বনাম খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের একটা সংঘাত আছে। এবং সে কারণেই আপনারা ইদানিং যে শুনেন যে দক্ষিণ পূর্ব এশিয়া একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ার ব্যাপার, এরকম একটা আলাপ চলছে না? এই আলাপটাও আমি এখন একটু এই ফাঁকি সেরে ফেলি। এইটা বলেছি চীন স্টেট, এরা জো জাতি, এখানে 12টা জাতি আছে, এরা সবাই খ্রিস্টান। এইটা হলো কাচিন, এরাও খ্রিস্টান। এখানে হলো ভারতের মিজোরাম, জো জাতি খ্রিস্টান। মিজোরামের উপরে হলো মণিপুর, এখানে কুকিরা খ্রিস্টান, এখানে কারেনরা খ্রিস্টান। এরা আবার তাতমাদর বিপক্ষে, মিজো আর কুকিরা বিজেপির বিপক্ষে, দিল্লির বিপক্ষে। আমাদের এখানে আছে বান্দরবনের নিচের দিকে আছে কেএনএফ, এরাও খ্রিস্টান। এইটা মিলিয়ে অনেকে বলতে চায় যে এখানে এই যে অশান্তি, এখানে বোধহয় একটা খ্রিস্টান রাষ্ট্র কেউ বানিয়ে ফেলবে। এই আলাপের উৎস হলো। তো সেই আলাপে আমি না যাই, আমি বর্মাতেই থাকি। তো যেটা বলছিলাম, বামারদের সাথে অবামারদের একটা সংঘাত আছে, বৌদ্ধদের সাথে অবৌদ্ধদের সংঘাত আছে। আরেকটা হলো জাতিগত ব্যাপার। আর্মি, ওই যে নেউইনের সরকার একবার ঘোষণা দিল যে আমরা সার্ভে করে পেয়েছি বর্মায় 135টা জাতি আছে, তার ভিতর রোহিঙ্গারা বাদ পড়েছে। সংকটের শুরু, খেয়াল করবেন, এটা আপনাদেরই বুঝে নিতে হবে, আমি বলতে চাই না। তো রোহিঙ্গাদের বাদ দিয়ে রেখেছে। ব্রিটিশরা যখন শেষবারের মতো শুমারি করে জাতি পেয়েছিল 19টি, এরা ওই 19কে ভেঙে ভেঙে 136 করেছে। কেন বাড়ালো এটা বুঝতে পারেন, এর সাথে ও লাগিয়ে রাখার ব্যাপার। নদীর, মনে করেন কর্ণফুলীর এই পাড়কে এক জাতি বানিয়েছে, এই পাড়ের মানুষকে আরেক জাতি বানিয়েছে। এইভাবে ওরা ছোট ছোট ভাগে, ওরা বলছে যে 8টা হলো মেইন রেস, বড় জাতি, যেমন বামার, রাখাইন, কাচিন, শান, এরা কারেন। এই 8টার ভিতর ছোট ছোট 135টা জাতি আছে, কিন্তু ওর ভিতর রাখাইন আছে, রোহিঙ্গা নেই। এর আগে কিন্তু আরাকানের সবাইকে বলা হতো আরাকানিজ, ওরা ওইটা বাদ দিয়ে করলো কি, রাখাইন করলো, রাখাইনদের জাতি স্বীকৃতি দিল, রোহিঙ্গাদের দিল না, বলছে এরা বাঙালি। একটা বলে রাখি, রোহিঙ্গাদের কারো কারো কিন্তু নাগরিকত্ব আছে, সেটা আছে বাঙালি নামে আছে, রোহিঙ্গা নামে নয়, রোহিঙ্গার স্বীকৃতি নেই। এবং অন্য আরও মুসলিম আছে, তাদের নাগরিকত্ব আছে, সেটা আলাপে আসবো। তো এই হলো বর্মার ধর্ম, ভাষা, জাতিগত ঝামেলা। এর মাঝেই 1982 সালে ওই মিলিটারি একটা নাগরিকত্ব আইন করে। নাগরিকত্ব আইনে বলা হয় যারা বার্মার রেস তারাই নাগরিক হতে পারে। তার মানে রোহিঙ্গারা প্রথমেই বাদ পড়ে গেল।
মানে 3টা ধাপ করা হলো নাগরিকত্ব। পূর্ণ নাগরিক, সহযোগী নাগরিক, আরেকটা থার্ডটা বললো ন্যাচারালাইজ সিটিজেন। পূর্ণ নাগরিক হলো যারা জাতির অন্তর্ভুক্ত, বার্মিজ জাতির, এবং 1923-24 আগে নাগরিকত্বে বা এখানে বসবাস করেছে। কেন 1823-24? কেন 1823-24 বলতে পারেন? ওই যে 1826-এ ওরা ঢুকেছে, তার মানে ব্রিটিশ শাসনের আগে যারা যাওয়া আসা করেছে, কারা করেছে? বেঙ্গল থেকে তো গিয়েছে অনেক, এটাই স্বাভাবিক। নোয়াখালীর লোক যেভাবে ঢাকায় এসেছে, চট্টগ্রামের লোক সেভাবেই আরাকানে গিয়েছে। এবং তারও আগে ইতিহাসে 1555 থেকে 1660 কিন্তু চিটং আরাকান কিংডমেরই অন্তর্ভুক্ত ছিল। চট্টগ্রামে দেয়াং পাহাড় বলে একটা জায়গা আছে, জানেন কিনা? হ্যাঁ, সেটা রাজধানী ছিল সেখানে, সেগুলো আসবো আমি একটু পরে। তো ওরা যে আর পূর্ণ নাগরিক হবে ওরা, আর সহযোগী নাগরিক হবে যারা 1947-এর আগে নাগরিকত্বের আবেদন করেছে। 1947-এর আগেও রোহিঙ্গারা করেনি। কে জানতো দেশ ভাগ হয়ে যাবে, বর্মা ভাগ হয়ে যাবে, এটা জানতো না। থার্ড ক্যাটাগরি করেছে যারা নতুন নাগরিকত্ব আইনে আবেদন করে, এরা হবে ন্যাচারালাইজ সিটিজেন। তার মানে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক হওয়ার সুযোগ নাই, অ্যাসোসিয়েট সিটিজেন হওয়ার সুযোগ নাই, ন্যাচারালাইজ সিটিজেন হওয়ারও সুযোগ নাই। শুধু রোহিঙ্গা না, এই নাগরিকত্ব আইনে বাদ পড়লো নেপালি, ওইখানে অনেক নেপালি আছে, তারপরে অনেক তামিল আছে। কোথা থেকে গেল এই নেপালি তামিলরা? ব্রিটিশ আমলে, যেহেতু দেশ এক, ঘটনা এটা। আমি বারবার ওইটা ফোকাস করছি। অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বলছে ওরা যদি ক্ষমতায় যায়, ওরা তো এখন ক্ষমতায় নেই, দৌড়ের উপর আছে, গেরিলা যুদ্ধ করছে এবং একটা প্রবাসী সরকার গঠন করেছে। আমাদের 71 সালে আমরা যেভাবে প্রবাসী সরকার গঠন করেছিলাম, আমাদের প্রবাসী সরকার ছিল ভারত। এনইউজি কোথায় আছে জানা যায় না, ওরা ভাগ হয়ে আছে। কিছু আছে মিজোরামে, কিছু হয়তো বাংলাদেশে থাকতে পারে, আমি জানি না, কিছু আছে থাইল্যান্ড। কিন্তু ওরা, ওদের প্রমিস হলো ওরা এই নাগরিকত্ব আইন বাতিল করবে, রোহিঙ্গাদের জাতির স্বীকৃতি দিবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। এখন আপনাদের উপর নির্ভর করবে আপনারা এনইউজির লগে থাকবেন কি থাকবেন, বা রোহিঙ্গাদের উপর নির্ভর করবে, কিন্তু এইটা ওদের প্রমিস। হ্যাঁ বলুন। না, এনইউজি যে গভর্নমেন্টটা ফর্ম করেছে, ওরা বিভিন্ন ফ্রন্টিয়ার স্টেটের প্রতিনিধিদের নিয়ে করেছে, এবং এনইউজি নতুন সংবিধানও লিখছে। সংবিধান লেখার দায়িত্ব দিয়েছে একজন চীনকে, চীন জো জাতির মানুষকে। আমি ওনার ইন্টারভিউ করেছি প্রথম আলোতে। ধারণা করা হয় আসলে ধাক্কা খেয়ে তো অনেক কিছু শিখে। আমরা 90-এ আন্দোলন করে কিছু ভুল করেছিলাম, সেই ভুল থেকে আপনারা শিখে 2024-এ অনেক, আমি তো দেখেছি গ্রাফিতিতে এমন অনেক অঙ্গীকার করেছিলেন যেগুলো আমরা 90-এ ভাবি নাই। অনেক ইনক্লুসিভ অঙ্গীকার আপনাদের আছে। সেরকম বামার তরুণরাও, যেহেতু সুচির আমলে কিন্তু রোহিঙ্গাদের গণহত্যাটা ঘটে 2017 সালে, এবং সুচি কিছু করেনি, এই নিয়ে প্রচুর তো ক্ষোভ আছে। সুচি কেন করেনি, ওনার যুক্তি কি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু এখন বামার তরুণরা মনে করে আমরা অতীতে ভুল করেছি, সেই ভুল আমরা সুযোগ পেলে সংশোধন করবে কিনা জানি না, কারণ অং সানও তো একবার প্রমিস করেছিল, রাখিনি। কিন্তু দিস ইজ পলিটিক্স। আচ্ছা, বর্মার সংবিধান নিয়ে একটু আলাপ করি। 47 সালে যে সংবিধানটা হয়, ইন্দিরা ক্ষমতায় এসে 1962 সালে সেই সংবিধানটা বাতিল করে দেয়। তার মানে ইউনিয়ন হয়ে ওঠার যে স্বপ্ন বর্মার ছিল, সেটা শেষ হয়ে গেল। এই যে আজকে বর্মা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা কেন, কারণ বর্মা একটা ফেইল্ড স্টেট হতে যাচ্ছে, বা হওয়ার শঙ্কা আমরা করছি। আমাদের জীবদ্দশায়, আপনাদের জীবদ্দশায়ও দেখেছেন অনেকগুলো স্টেট কিন্তু ফেইল করে গেল। ইরাক, সিরিয়া, লিবিয়া, কিছুটা ইয়েমেন, এগুলা কিন্তু আমি দুটো বৈশিষ্ট্য দেখি। জাতিগত সংঘাতের একটা ব্যাপার আছে এগুলার প্রত্যেকটা, এগুলা ইউনিয়ন হিসাবে মানে সব অন্তর্ভুক্তিমূলকভাবে গড়ে উঠতে পারেনি, এবং এইসব জায়গায় কলোনি ছিল। এগুলা, এই কলোনিরা এই প্রবলেমগুলো রেখে গেছে। সাউথ ইস্ট এশিয়ায় ব্রিটিশরা এই প্রবলেমগুলো রেখে গেছে। ফলে নেউইন খুব দাপটের সাথে বেরিয়ে গেছে ইউনিয়ন থেকে, কিন্তু ওই দিন থেকেই বর্মা জ্বলছে।
ফলে আজকে বর্মা নিয়ে উদ্বেগ সারা দুনিয়া। আমেরিকা বর্মা অ্যাক্ট করছে, চীন বর্মা অ্যাক্ট বাধা দিতে যাচ্ছে, আপনারা রাখাইনে করিডোর দিতে চাচ্ছেন না, এগুলো কিন্তু বর্মা নিয়ে উদ্বেগের কারণ। এবং সেই উদ্বেগের কারণ হলো বর্মার ভিতর প্রবলেম। আপনার শরীরে যখন টিউমার থাকবে, সার্জন ওইখানে এসে ঠিকই টুডে অর টুমোরো হাত দিবে। বর্মা দুনিয়ার মানুষ হাত দেওয়ার জন্য নানা সুযোগ খুঁজছে আর কি। তো যাই হোক, তো 47-এ সেই সংবিধান বাতিল করে দেয়। ইতিমধ্যে অং সান মারা যায়, ইউনিয়ন বাতিল হয়ে যায়। 2008-এ এসে, আমি সংক্ষেপে বলছি, মাঝখানে অনেক ঘটনা আছে, নিউ ইন্ডিয়া একটা নতুন সংবিধান করে। এই আরেক প্রবলেম তৈরি হচ্ছে 2008-এ ওরা ইউনিয়ন রাখলো বর্মাকে, কিন্তু ডিসইন্টিগ্রেট হওয়ার সুযোগ রাখলো। ওরা বলছে আমরা ইউনিয়ন হব কিন্তু আলাদা হতে দেব না। তাহলে প্রথম দিনই ফ্রন্টিয়ার বর্মা খেপে গেল। তারপর ওরা করলো কি, এমন একটা সংবিধান করলো যেখানে 3টি মন্ত্রণালয় সবসময় আর্মির দখলে থাকবে, নিয়ম করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2008 এটা 3টা। বর্মায় সবচেয়ে, আমাদের দেশেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র। বর্মায় সীমান্ত মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, তারপরে প্রতিরক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই 3টা স্থায়ীভাবে বামার আর্মির হাতে থাকে, আর আর্মিটা কিন্তু পুরো বামার। আরেকটা নিয়ম করলো যে পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ 224 আসনের, এখানে 25% আসন সবসময় আর্মির জন্য সংরক্ষিত থাকবে। নিম্নকক্ষ 440 আসনের, এখানেও 25% আর্মির জন্য সংরক্ষিত। তাহলে দেখেন আর্মির প্রভাবটা কীরকম থাকছে। আর্মি তো বামারদের, 25% সংরক্ষিত, আবার 3টা মন্ত্রণালয় সংরক্ষিত। আর যেখানে নির্বাচন হবে, নির্বাচন করবে তো রাজনীতিবিদরা, কিন্তু বর্মায় দল আছে, বড় জাতীয় দল আছে 2টো, এনএলডি, ইউএসডিপি। এনএলডি তো সূচির দল, জনপ্রিয়, কিন্তু বামারদেরই দল। ইউএসডিপি আর্মির দল, ধরা যাক আমাদের জাতীয় পার্টির মতো, সেইটাও মূলত বামারদেরই দল। ফলে নির্বাচনেও যারা জিতবে ওরাও বামার, সেনাবাহিনীর কোটায় যারা আসবে ওরাও। এইভাবে পার্লামেন্টে যে ব্যবস্থাটা হবে সেটা তো বামার প্রাধান্যপূর্ণ পার্লামেন্টই হবে। 2015 সালে তাই হয়েছে। ফলে বার্মিজ আর্মি যখন রোহিঙ্গাদের এলাকায় হামলা করলো, সূচি নড়াচড়া করতে পারে না, কারণ নড়াচড়া করলেই সে অজনপ্রিয় হয়ে যেত। সবাই বামার, সে বামার বিরোধী একটা অবস্থান নেওয়ার সুযোগ আসলে ছিল না। নিলে নিতে পারতো, আমরা পছন্দ করতাম, পৃথিবীর মানুষ পছন্দ করত, রোহিঙ্গারা পছন্দ করত, কিন্তু তার রাজনীতি ওইখানেই শেষ হয়ে। এবং পরিস্থিতি এমন যে 2015 সালের নির্বাচনে সূচির দলে একজন মুসলমানকে মনোনয়নই দেওয়া হয়। আপনারা জানেন এদিকে ভারতে বিজেপি কিন্তু পার্লামেন্টে কোনো মুসলিম এমপি নেই। অর্থাৎ পুরো সাউথ এশিয়া এই যে জাতিগত বিদ্বেষের চিত্রটা, মানে পরিস্থিতি শুধু বর্মায় যে না, আমাদের দেশের সামনে নির্বাচন হবে, আপনারা এখানে হয়তো বড় বড় দলের সমর্থকরা আছেন, আমরা দেখতে চাইব যে সংখ্যালঘুদের কতজনকে মনোনয়ন দেওয়া, না হলে এই ধরনের আলোচনার কোনো মানে নেই। আমরা এখান থেকে বামারদের বিরুদ্ধে বললাম, আবার এখানে আমরা ওই বামারদের মতোই যদি আচরণ করি তাহলে কিন্তু হবে না। যাই হোক, তো যেটা বললাম, পার্লামেন্টারি ব্যবস্থাটা এমন বামার প্রাধান্যের, ভাষাটা এমন বামাররা 68%, ধর্মটা এমন ওদের ধর্ম। ফলে সংকটটা অনেক ইনস্টিটিউশনালাইজ। ব্যাপারটা এই না যে রোহিঙ্গাদের হামলা করেছে, ওরা চলে এসেছে, শুধু ফিরলেই হয়ে যাবে। ফিরলেই কিন্তু বর্মায় সব কিছু ঠিকঠাক হবে না, অনেক জটিল অবস্থায় আছে। সংবিধান নিয়ে কোনো প্রশ্ন আছে ভাই আপনাদের? না, আপনি একবার করেছেন। আর্মি সাবজেক্টটা নিয়ে আছে, আপনি বলেছিলেন যে শুরুর দিকে ফ্রন্টিয়ার স্টেটের লোকজন বেশি ছিল আর্মিতে, শুরুতে ব্রিটিশ বর্মায়। বামারদের এটা মানে তারা টেক ওভারটা করলো কিভাবে? যুদ্ধ করে, গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে, জাপানিদের সহযোগিতা। ওই যে বললাম অং সান রেঙ্গুন ইউনিভার্সিটিতে আপনারা যেভাবে করেছেন এই মার্চ 8 আগে, সেইভাবেই হয়েছে ঘটনা। হঠাৎ ওয়ান ফাইন মর্নিংয়ে প্ল্যান করে রেখেছিল, যেখানে যেখানে জাপানিরা ছিল বাকিরা পালিয়ে। তারা ও সেরকম আছে, সবাই তো আর মারা পড়ে।
আমাদের এখানে চট্টগ্রামে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের কবরস্থান আছে। এটা হলো বার্মার সাথে জাপানের সাথে ব্রিটিশ যুদ্ধের কারণে। ওই যুদ্ধে ব্রিটিশরা কিছু শয়তানিও করেছিল, আসছি যে রোহিঙ্গার সমস্যার, ওইটাও একটা কারণ। জাপান বলেন, ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, ভাই যেখানে গিয়েছে প্রচুর ঝামেলা রেখে এসেছে। সেই ঝামেলাগুলো না বুঝলে আমরা বুঝতে পারবো না। আমি এখন আরাকানে আসি, বর্মা নিয়ে আলাপ বেশি হয়ে যাচ্ছে। তো যেটা বললাম, 1784-তে বামাররা আরাকান দখল করে, আর 1826-এ ব্রিটিশরা উদ্ধার করার নামে যে দখল করে। 1784-তে দখল করার পরও তো প্রচুর আরাকানিজ আমাদের চট্টগ্রামে চলে আসে, স্বাধীনতা সংগ্রাম চালায়, ব্রিটিশদের হেল্প নিয়ে ওরা আবার ঢুকে, ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করে, আবার সংগ্রাম চলতে থাকে। এগুলো আমি একটু আগে বলেছি। 1930 সালে যে আরাকান লীগ গঠিত হয়, অর্থাৎ আরাকানিজরা ব্রিটিশ বিরোধী সংগ্রামটা একটু গোছানোর চেষ্টা, সেই আরাকানিজদের ভিতর কিন্তু মুসলিমরাও ছিল, রাখাইনরাও ছিল। মুসলিমদের তখন আরাকানিজ মুসলিম বলা হতো বা বার্মিজ মুসলিমও বলা হতো। ওরাই, ওই যে বললাম, ওদের পরের বংশের লোকজনই মধুর ক্যান্টিনে আসে, মিলিতভাবে মুসলিমরা এবং ব্রিটিশরা মিলিতভাবেই সংগ্রাম করছিল। 1937 সালে তো ভাগ হয়ে গেল, বর্মা ভারত থেকে ছুটে গেল। অং সানরা পুরো বর্মা জুড়ে স্বাধীনতা সংগ্রাম শুরু করলেন। আরাকানিজ ওই গেরিলাদের এসে বললেন, তোমরা আমাদের সাথে চলে আসো, স্বাধীন হয়ে গেলে আমরা আরাকানকে স্বাধীন করে দেব, কথা দিচ্ছি। ওই যে প্যাংলংয়ে কিন্তু আরাকানের মুসলিম এবং রাখাইনরাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত তো হলো না। তখন আবার আরাকানিজরা যুদ্ধ মানে লড়াই করতে শুরু করে। 1930-এর সিলসিলা আকারে এই আরাকান আর্মি গঠিত। আরাকান আর্মিরও কিন্তু মূল নাম, দলের নাম কিন্তু ইউনাইটেড লিগ অফ আরাকান। লিগ শব্দটা কিন্তু আরাকানে আছে, আমাদের এখানেও লিগ শব্দটা আছে। এগুলা ওই সাংস্কৃতিকভাবে কাছাকাছি থাকার ফল আর কি। এখানে ঝামেলা যেটা হয়েছে, যখন জাপান আর ব্রিটিশ যুদ্ধ হচ্ছে 42-এর দিকে, মুসলিমরা ব্রিটিশদের পক্ষ নেয়, রাখাইনরা জাপানিদের পক্ষ। এই হলো ইতিহাসে একটা, বুঝাতে পারলাম। এর ফলে আরাকানের পুরো জায়গাটায় রাখাইন এবং রোহিঙ্গারা মিলেমিশে ছিল। কিন্তু যখন এই দিক থেকে ব্রিটিশরা মুসলিমদের মদত দিতে শুরু করলো বা মুসলিমরা ব্রিটিশ পক্ষ নিল, রাখাইনরা জাপানের পক্ষ নিল, তখনই দাঙ্গা লেগে যায়। 1942 আরাকানের ইতিহাসের কলকাতা রায়ট। বঙ্গের ইতিহাসে যেমন কলকাতায় যা হয়েছিল বা নোয়াখালীতে যা হয়েছে 46-এ, আরাকানের ইতিহাসে 1942-এ ওই দাঙ্গা লাগে। দাঙ্গার ফলে রোহিঙ্গারা সবাই উত্তর আরাকানে চলে আসে এই দিকে মিলেমিশে থাকার জন্য। এইদিকে ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, রাখাইনরা সবাই দক্ষিণ আরাকানে চলে। এখন বান্দরবনের সংলগ্ন জায়গাটাই হলো উত্তর আরাকান। মংডো, রাচিডং, বুথিডং, এই নামগুলো শুনেছেন আপনারা। টাউনশিপ, আমাদের এখানে যেটাকে জেলা বলি আমরা, বর্মা এটাকে বলে টাউনশিপ। আরাকানে 17টা টাউনশিপ আছে, 14টা এখন আরাকান আর্মির দখলে, 3টা বামারদের দখলে আছে। তো বুথিডং, রাথিডং এগুলো হলো একদম বান্দরবনের কাছে, উত্তর আরাকান। মাইয়ু রিভার আছে এখানে, একটা ছোট নদী আছে, গিয়েছেন নাকি কেউ? আরাকানে 3টা রিভার আছে বড়। নাফ আপনারা বেড়াতে যেয়ে দেখেছেন, ইরাবতী বার্মার বিখ্যাত নদী, অনেক বড়। আর মাইয়ু রিভার আছে, মাইয়ুটা ছোট। সবগুলোই উত্তর থেকে দক্ষিণের দিকে বঙ্গোপসাগরে এসে মিশেছে। ওই মাইয়ুর 2 পাড়েই রোহিঙ্গাদের বাসস্থান ছিল, উত্তর আরাকান ঘনবসতি, আর দক্ষিণে ছিল রাখাইনরা। এই জিওগ্রাফিক্যাল ডিভিশনটা হয়ে যায় ওই 1942-এর দাঙ্গা। ওয়েবল ছিলেন তখন ব্রিটিশ শাসক। ওয়েবল জাপানিদের সাথে যুদ্ধে এটাকে একটা বাফার জোন করার জন্য মুসলিমদের অস্ত্র দিয়ে একটা ফোর্স বানাই। ফোর্সটার নাম হলো ভি ফোর্স, আপনারা সার্চ দিলে পাবেন। এই ভি ফোর্স উত্তর আরাকানে গেরিলা বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করে, আর ওইদিকে জাপানিরা রাখাইনদের প্রমোট করছিল। এইভাবে রাখাইন এবং মুসলিম বিদ্বেষের তীব্র জন্ম হল, সেটা এখনও আছে। কেউ যদি নাই বলে, আমি বলবো সে রাখাইনের সমাজ সম্পর্কে জানে না। ফলে আজকে যে আমরা যদি মেকানিক্যালি রোহিঙ্গাদের ওইখানে ঠেলেও দেই, 2 কমিউনিটির মিলন ঘটানো কঠিন। এই মিলন ঘটানোর জন্য সংলাপ লাগবে, কালচারাল এক্সচেঞ্জ লাগবে, এইটা আমি বলতে চাই আর কি।
মানে একটা বিভেদ আছে। দেখেন বাস্তবতা তো এই, সেই কবে আপনি কিন্তু কলকাতা রায়ট দেখিনি, নোয়াখালী রায়টও দেখিনি, কিন্তু ওই যে বিদ্বেষের সিলসিলা কিন্তু নানা পথ হয়ে আমার আপনার মনোযোগে তো ঢুকে আছে। শ্রীলঙ্কার তামিল সিংহলীরা তো পুরনো দাঙ্গা দেখেনি, কিন্তু এখনও তামিল সিংহলী যেন একটা স্পর্শকাতর সম্পর্ক। দক্ষিণ এশিয়া এগুলো আছে, এগুলা কমাতে হলে কালচারাল এক্সচেঞ্জ লাগবে, সাংস্কৃতিক সংলাপ লাগবে। রোহিঙ্গারা 2017 থেকে এখানে আছে, বাংলাদেশ এই উদ্যোগগুলো নিতে পারত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াই বড় কথা না, রোহিঙ্গাদের ফেরত পাঠানো ছিল বড় কথা। ফেরত পাঠাতে হলে রাখাইনদের সাথে সম্পর্ক করতে হবে। বাংলাদেশ ভাবতে পারেনি যে বামাররা রাখাইন ছেড়ে চলে যায়। এখন কিন্তু বর্মা বলে বাংলাদেশের কোনো প্রতিবেশী নেই, জানেন তো, বার্মা নেই বাংলাদেশে। আমাদের 270 কিলোমিটার সীমান্ত, বার্মিজদের অধীনে কোনো আউটপোস্ট নেই। বামারদের অধীনে 3টা টাউনশিপ আছে, সেগুলা অন্যদিকে আমাদের বর্ডার লাইন। তাহলে আমাদের বর্ডার কাদের দখলে গেল? আরাকানিজ দখলে গেল, এরা মূলত রাখাইন। তাহলে এখন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে রাখাইনদের লগে তো আপনার একটা মিল মহব্বত লাগে। দুটো সংকট আছে এখানে। রোহিঙ্গা কমিউনিটির ভিতর এমন কোনো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠেনি যারা এটা বুঝতে পারে যে সমস্যাটা শুধু মিলিটারিলি না, সমস্যাটা কালচারালিও। আবার বাংলাদেশও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারেনি, যেটা প্রয়োজন ছিল। আজকে রোহিঙ্গাদের সাথে মানে করেন জাতিসংঘের সাথে আলাপ করবে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশই আলাপ করে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রতিনিধি দল পাঠাতে পারে। দেখুন আমরা যখন শরণার্থী হয়েছিলাম, আমাদের আগের প্রজন্ম, আমাদের কিন্তু একটা দল ছিল, নেতৃত্ব ছিল, প্রবাসী সরকার ছিল। এই সরকারই অনেক কিছু করতো, রাজনৈতিক আলাপ আলোচনা, চুক্তি, প্রচার। কিন্তু রোহিঙ্গাদের বেলায় হচ্ছে কি, বাংলাদেশকে করে দিতে হচ্ছে অনেক কিছু। এইটা দুর্বলতা, এই ফেরত পাঠানোর উদ্যোগের দুর্বলতা এটা।